করছি ক্রস ফায়ার। একদিকে হারহিম করা কালিয়াচক কাণ্ড, আর অন্যদিকে ধৃত চীনা নাগরিক হান জুনেই। দুই তদন্তে ক্রমশ প্রকাশ্যে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। কালিয়াচকে ধৃত আসিফের অস্ত্র যোগ মিলেছিল আগেই, এবার জোরালো হচ্ছে জঙ্গি সংগঠনের যোগও। মগজ ধোলাই হয়ে থাকতে পারে আসিফের অনুমান গোয়েন্দাদের, কারণ মাঝে 2 বছর নিখোঁজ ছিল সে। একই সঙ্গে উঠে এসেছে আসিফের 6 স্টেপ যোগও। অন্যদিকে চীনা নাগরিকের আইফোনের পাসওয়ার্ড উদ্ধারে বেরিয়ে আসছে আন্তর্জাতিক যোগ। পাক গুপ্তচর হান জুনেই কোন ষড়যন্ত্রে লিপ্ত ছিল জানতে মরিয়া গোয়েন্দারা। ম্যাকবুকের পাসওয়ার্ড কোনোভাবেই দিচ্ছে না প্রশিক্ষিত এই চীনা নাগরিক। এই সব নিয়ে আমরা আজকে আলোচনা করব ক্রস ফায়ারে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দুই প্রাক্তন পুলিশ কর্তা বিকাশ চ্যাটার্জি এবং অনিল জানা, রয়েছেন সাইবার এক্সপার্ট বিভাস চ্যাটার্জি, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়। আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরুতেই আপনাদের দেখাবো পরিবারের 4 সদস্যকে ঠান্ডা মাথায় খুন। কালিয়াচক কাণ্ডে ছোট ছেলে আসিফের হিমশীতল মানসিকতায় তাজ্জব গোয়েন্দারা। মাত্র 19 বছর বয়সেই দক্ষ হ্যাকার, অস্ত্রযুগের পাশাপাশি সেক্স চ্যাটেও পারদর্শী ছিল আসিফ। নিজের দাদা এবং তার প্রেমিকার ঘনিষ্ঠ ছবি তুলে ব্ল্যাকমেল করত আসিফ। 2 বছর নিখোঁজ ছিল সে। জোরালো হচ্ছে তার জঙ্গি যোগ। খবর, ঘরের রীতিমতো পরিবারের সদস্যদের অত্যাচার করত সে। এমন নির্বিকার, এমন মানসিক দৃঢ়তা দেখে তার জঙ্গি যোগও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। 2 বছর নিখোঁজ ছিল আসিফ। এই 2 বছর কোনো জঙ্গি সংগঠনের খপ্পরে পড়েছিল সে। ঠান্ডা মাথা, সাইবার দক্ষতা, বাড়ির নকশা থেকে মগজ ধোলাইয়ের সম্ভাবনা জোরালো হচ্ছে। সীমান্তবর্তী জেলার বাসিন্দা আসিফের সঙ্গে বাংলাদেশ লিঙ্ক রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি প্রথমে বিকাশ চ্যাটার্জির কাছে আসবো। বিকাশবাবু, ওইরকম একটা জায়গায় এরকম অদ্ভুত দর্শন একটা বাড়ি, যে বাড়ি পুরোপুরি সিসিটিভিতে মোড়া, সব মিলিয়ে ভীষণ রহস্যময় একটা কারবার সেখানে চলতো, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু কি যোগ থাকতে পারে এই আসিফের সঙ্গে? আসিফের সাথে বিভিন্ন যোগ থাকতে পারে, বিভিন্ন দেশের, মানে আমাদের যারা এনিমি কান্ট্রি আছে তাদের সাথে যোগ থাকতে পারে। তারপরে ও কোনো মাফিয়াদের সাথে যোগাযোগ থাকতে পারে, এবং এছাড়াও ও যেটা শোনা যাচ্ছে ও হ্যাকার ছিল। তো ওই হ্যাকারের মাধ্যমে বিভিন্ন লোককে ও ভয় দেখিয়ে রোজগার করতে, এরকমও থাকতে পারে। এইরকম বিভিন্ন জিনিসগুলো আর কি ওর মধ্যে আছে বলে মনে হয় আমার। আমি একটু এখানেই আসবো বিভাস চ্যাটার্জির কাছে। বিভাসদা, যে গোটা বাড়ি সিসিটিভিতে মোড়া, দক্ষ হ্যাকার এই আসিফ, তার পাশাপাশি দেখা যাচ্ছে যে ডার্ক ওয়েবের সঙ্গে তার যোগাযোগ থাকার সম্ভাবনা, সেটাও একটা ভীষণভাবে স্পষ্ট হচ্ছে। সব মিলিয়ে জঙ্গি যোগের আশঙ্কা কতটা থাকছে? দেখুন, ও যা মোডাস বা যেভাবে কাজ করেছে, ওর মোডাসটা, মোটিভটা যেভাবে যা আসছে আমরা শুনতে পাচ্ছি থ্রু মিডিয়া। আমি জানি না ভেতরে কি হচ্ছে, সুতরাং ওর মধ্যে আমি ঢুকবো না, সাবজেক্ট টু কারেকশনস। দ্য পয়েন্ট ইজ, যেগুলো শোনা যাচ্ছে সেগুলোর বেসিসে একটা জিনিস খুব ক্লিয়ার, সেটা হলো যে ও যে ধরনের ক্রাইম করছে বা এরকম জায়গায় এই ধরনের ক্রাইম যদি কেউ করে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু ডার্ক ওয়েবের আশ্রয় নেওয়াটাই খুব স্বাভাবিক। কারণ ডার্ক ওয়েবের ক্ষেত্রে কনভেনশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বা ইলেকট্রনিক ইনভেস্টিগেশন, অর্থাৎ ইউআরএল ধরে আইপি হয়ে আইপি লগ হয়ে আসামির বাড়ি অবধি পৌঁছানোর যে ট্রেসেবিলিটি পাথ, সেইটা পুরোপুরিভাবে ভেঙে যায়, এবং সেই জন্যই এরা ডার্ক ওয়েবের রাস্তাটা নেয়।
তবে ডার্ক ওয়েবের মাধ্যমে ভালো কাজ আগে হয়েছে, এখন খারাপ কাজই হচ্ছে, কারণ এটা হুইসেল ব্লোয়ার বা ভালো কাজে ব্যবহার করতে আমরা দেখেছি স্নোডেন। এখন টেরোরিস্টরা যে ডার্ক ওয়েব ব্যবহার করছে এটা আমরা মুসা কেসে ফার্স্ট দেখতে পাই, এবং তারপরে বিভিন্ন জায়গাতে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড গ্রুপ দেখতে পাই আমরা মুসা কেসে। এবং এই যে জায়গা থেকে আমরা দেখছি যে সেক্স চ্যাট বলুন বা বিভিন্ন ধরনের ক্রাইম, আজকে আমি ক্রাইম করার পর আমি কি চাইবো, আমি চাইবো যে আমি যাতে অ্যানোনিমাস হয়ে যাই, আমাকে যাতে কেউ ধরতে না পারে। আমাকে ধরা মানে আমার আইপিটাকে না ধরতে পারে, আমার ম্যাক আইডিটাকে না ধরতে পারে, এইগুলো বা আমার ইউজার ডিটেলস যাতে ধরতে না পারে, এই জায়গাটা যদি আমি আস্তে আস্তে করে এই জায়গাতে নিয়ে আসি, তাহলে আমি দেখবো একটা বর্ডার এলাকা, মানে বাংলাদেশ থেকে ভারতবর্ষের লোক ঢোকা, এটা আমাদের দুর্ভাগ্য যে চিরকাল ধরে ইতিহাস চলে আসছে, বাংলাদেশ থেকে আসছে ঢুকে যাচ্ছে, এবং পরবর্তীকালে তারা ভোটার কার্ড রেশন কার্ড এরকম আমরা অনেক অভিযোগ শুনেছি। কোশ্চেনটা হচ্ছে এরকম একটা সফট দেশ হয়ে গেছে আমাদের দেশটা, যেটা এত ভালনারেবল। এই জায়গায় দাঁড়িয়ে একটা মানুষ এলে, আজকে নাইজেরিয়া থেকে সিটিজেনরা এখানে আসছে, ভিসা এক্সপায়ার হয়ে যাচ্ছে, তারপরে তারা দিল্লিতে এখানে ওখানে থাকছে, এবং একের পর এক বড় বড় সাইবার গ্যাং তৈরি করে এখান থেকে মানুষের টাকা পয়সা লুটে বিভিন্নভাবে বেরিয়ে যাচ্ছে, সেক্স চ্যাট, সেক্স এক্সটর্শন সব করছে। এইরকম একটা দেশের মধ্যে এসে টার্গেটটা করা খুব ইজি। কিন্তু এখন আমি বলবো যে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি থেকে আরম্ভ করে বিএসএফ থেকে আরম্ভ করে সেন্ট্রাল এজেন্সি থেকে আরম্ভ করে স্টেট এজেন্সি থেকে আরম্ভ করে সতর্ক হওয়ার হাই টাইম অ্যান্ড দ্য লাস্ট টাইম। কারণ মনে রাখতে হবে উই আর সিটিং অন ফায়ার, আমরা আগুনের ওপর বসে আছি, আর খেলার দিন নেই। ইজ ভেরি টাফ থিং আই এম টেলিং। এবং এই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন রকমের উপাদান, বিশেষ করে এই সাইবার ওয়ার্ল্ড, সাইবার অ্যাপ্লিকেশন, এই যে সফটওয়্যার, এই যে নেটওয়ার্ক চ্যানেল, এগুলো ক্রাইম করার পরে ক্রাইমকে লুকিয়ে ফেলতে প্রচুর হেল্প করছে। এবং এই যে ইনভেস্টিগেশন, এটা যদি সেই লেভেলের ইনভেস্টিগেশন না হয়, তাহলে এই ডেটাগুলোকে কালেক্ট করে এনে কোর্টে এক্সিবিট করাটাও একটা কঠিন হবে। কনভেনশনাল ইনভেস্টিগেশন, বডি পাওয়া, আর্মস পাওয়া, এগুলোকে আমি ছেড়েই দিচ্ছি, সেগুলো ডেফিনেটলি কনভেনশনাল প্রসিজিউরে যাবে। তার থেকেও বড় কথা, এর যা শোনা যাচ্ছে, এবং কয়েকদিন আগে মালদাতে আমরা আরেকটা চাইনিজ র্যাকেটের কথা পেয়েছি, লোকের কথা পেয়েছি, এইগুলোকে যোগ করলে কোথায় যেন মনে হচ্ছে যে আমরা খুব আনসেফ। এই জায়গাটা কিন্তু প্রত্যেকটা মানুষের মনে হয়, আমার মতো সাধারণ আমি এই প্রসঙ্গে, এই চীনা নাগরিক প্রসঙ্গেও পরবর্তীকালে আসবো বিভাসদা। আমি এখানে অনিল জানার কাছে জানতে চাইবো, অনিলদা, যেভাবে আমরা দেখতে পাচ্ছি এর যা মোডাস অপারেন্ডি ছিল, যেটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করলেন বিভাসদা, তার পাশাপাশি তাকে 2 বছর সে নিখোঁজ ছিল। এই যে ওই রকম একটা জায়গায় এই সমস্ত কার্যকলাপ সে করে যাচ্ছিল, 2 বছর তার নিখোঁজ থাকা, এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি সে একটা মাইন্ড গেম খেলছে, তদন্তকারীদের সঙ্গেও সে মাইন্ড গেম খেলছে, তাকে দিয়ে অনেক কিছুই বলানো যাচ্ছে না। সত্যি কি তাহলে কোথাও ব্রেন ওয়াশিং হয়েছে? আসলে কি এর শিকড়টা আরো গভীরে? অবশ্যই সে করে গভীরে যদি বেরোয়, অস্বাভাবিক কিছু নেই। কেন এর আগে দেখা গেছে যারাই সাবভার্সিভ অ্যাক্টিভিটি করেছে বা করার আগে ধরা পড়ে গেছে, তাদের দেখা যাবে ছোট বয়সেই অনেক সময় একটা গ্যাংয়ের পাল্লায় পড়েছে, পড়ে ওদের অন্যান্য দেশে চলে গেছে, সেখান থেকে ব্রেন ওয়াশ করে পাঠিয়েছে। তো এখানে যদি অতটা না হলেও বোঝা যাচ্ছে যে কিছু একটা ওর অ্যান্টি সোশ্যাল কানেকশান ছিল, সেটা ন্যাশনাল হতে পারে, ইন্টারন্যাশনালও হতে পারে। তার কারণ এতগুলো আর্মস জোগাড় করা, তা অ্যামুনিশন জোগাড় করা কারোর সাধারণ ক্রিমিনালের পক্ষে সম্ভব না। সাধারণ লোকাল ক্রিমিনাল একটা আর্মস, 2টো গুলি বা 3টে গুলি পেতে পারে, এতগুলো পাওয়া। তারপরে আপনি যদি আরেকটা জিনিস দেখেন, বা আমরা যেটা দেখলাম, যে খাগড়াগড়ের বাড়িটা আর এইটার বাড়ি দেখলে মনে হবে না কিন্তু সাধারণ বসত বাড়ি, এগুলো পিকিউলিয়ার টাইপের, পুরোটাই দেয়াল, একটা করে ছোট্ট জায়গা আছে ঢোকা বেরোনো, এইভাবেই তৈরি। খাগড়াগড়ের বাড়িটা তোমরা যদি পিকচারটা নিয়ে আসো, দেখবে ঠিক এইরকমই বেরোবে। এবং ওখানেও দেখা গেল একটা কানেকশান ছিল, এবং তারা এখানে বসে ওই সব তৈরি করছিল বাংলাদেশের একটা ইলেকটেড সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য। কারণ আমাদের ওইখান থেকে শুরু করে পরবর্তীকালে এই যে কানেকশান হওয়া, এখানে কোনো অস্বাভাবিক কিছু না। তা মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার করিমপুর, 2 24 পরগনা বর্ডার, এগুলো তো এখন ওদের মানে কোনো ব্যাপারই না, ওদের পাশে আসা যাওয়া। আর এখানে ধরা পড়ার এগুলো যেগুলো ধরা পড়ছে, এগুলো কিন্তু বোঝা যাচ্ছে যে টিপ অফ দ্য আইসবার্গ, যেটা বিভাসবাবু এলাবোরেটলি বললেন। আমরা আগুনের ওপরই আছি, আদৌ পশ্চিমবাংলাটা থাকবে কি না সেটাই হচ্ছে এখন প্রশ্ন উঠে গেছে। তার কারণ এখন যেভাবে উনি বললেন, আমাদের এগুলো সমস্ত ইনভেস্টিগেটিং এজেন্সি এবং বর্ডারে সবার চেক করা, সতর্ক হওয়া উচিত। মানে গভর্নমেন্ট স্পন্সর্ড যদি হয়, আপনি দেখুন বাংলাদেশ থেকে যে রোহিঙ্গাগুলো ঢুকেছে,
তারা 3টে স্টেটে কিভাবে তাদের জমি দেওয়া হচ্ছে, তাদের বসিয়ে দেওয়া হচ্ছে। হয়তো নেক্সট ইলেকশনের আগে দেখবেন তাদের রেশন কার্ড, ভোটার কার্ড আমি সব আসবো হয়ে যাবে। আপনার কাছে অনিল বাবু, আমি একটু বিকাশ বাবুর কাছে এই ভোটার কার্ডও প্রসঙ্গে হয়ে আসবো। যাবে। আমি আসবো আপনার কাছে, আমি বিকাশ চ্যাটার্জির কাছে এই প্রসঙ্গেই আসবো। বিকাশ দা, এই যে সেক্স চ্যাটের নেশা ছিল আসিফের, শুধু তাই নয়, তার দাদাকে, যে কেন তার দাদা সবকিছু জেনেও চুপ করেছিল, সেই তথ্য খুঁজতে গিয়ে তদন্তকারীরা তারা মনে করছেন যে আসলে তাকে ব্ল্যাকমেল করা হয়েছিল। তার সঙ্গে তার বান্ধবীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও, তাই দিয়ে তাকে ব্ল্যাকমেল করা হয়েছিল। এগুলো কি পার্ট অফ হিজ প্ল্যান, পার্ট অফ হিজ মোডাস অপারেন্ডি? আমার তো মনে হয় তাই। তার কারণ হচ্ছে যে বাড়িতে যে লোকটা একটুখানি বুদ্ধিমান বা প্রতিবাদ করার মতন আছে, সেই লোকটাকে যদি কোনো রকমে ব্ল্যাকমেল করা যায় বা তার কোনো উইক পয়েন্ট জেনে যাওয়া যায়, তাহলে পরে সেই লোকটাকে বন্ধ করে দেওয়া যেতে পারে। তো এই বন্ধ করিয়ে দেওয়ার জন্যই ও কিন্তু এই যে গোপনে সিসিটিভির মাধ্যমে দাদার যে প্রেমিকা ছিল তার সঙ্গে যে ঘনিষ্ঠ মুহূর্ত সেইগুলো রেকর্ড করেছে, এবং এইগুলি লোককে দেখিয়ে দেবে এই ভয়ে দাদাকে কিছু বলতে বাধা দেওয়া হয়েছে। এরা এই ধরনের ক্রাইম করার আগে এই জিনিসগুলোই করে। এই জিনিসগুলো না করলে তারা কিন্তু টেররাইজ করতে পারে না। এই টেররাইজেশন হচ্ছে প্রথম জিনিস যেটা কিনা এই সব কাজের জন্য খুব বেশি দরকার হয়। বিভাসদার কথা আমরা এখানে জিজ্ঞাসা, বিভাসদা, এই যে দেখা গেছে যে সেক্স চ্যাট করতো আসিফ এবং রীতিমতো অ্যাডিক্ট ছিল, আমার আপনার কাছে এখানে জিজ্ঞাসা যে এটা শুধুমাত্রই একটা নেশা, একটা মনোবিকার, নাকি যে অন্ধকার জগতের সঙ্গে তার যোগাযোগ, এটা তারও একটা পার্ট? দেখুন, একটা জিনিস আমি যা শুনছি বিভিন্ন জায়গা থেকে, এইগুলো নিয়ে যদি একটা পিকচারাইজেশন করা যায় তাহলে দেখা যাবে যে এরা, এই ধরনের মানুষরা, এরা এত ইনহিউম্যান হয়, এদের কাছে ফ্লেশ ট্রেডিং বা হিউম্যান কিলিং ইজ এ নর্মাল থিং। এরা কোনো রকম কিছুতে এদের প্রাণ চলে যাওয়া বা মানুষ মরে যাওয়া, এই ফিলিংসগুলো নেই। আজকে যদি ফিলিংসগুলো থাকতো তাহলে যা অভিযোগ, তাতে নিজের লোকেদেরকে কি মারা পসিবল ছিল? এবং তার থেকেও বড় কারণ, এদের কাছে দেশও কোনো ইম্পর্টেন্ট নয়, এদের কাছে মানুষও কোনো ইম্পর্টেন্ট নয়, এবং মহিলাও বলে কোনো সম্মান নেই, পুরুষ বলেও কোনো সম্মান নেই। এদের কাছে সব কিছু এক একটা মানে একটা খেলনা। এবং এই যে জগৎটা, মানে ধরুন আজকে গেম থেকে আরম্ভ করে ভার্চুয়াল ওয়ার্ল্ডের মাধ্যমে সব কিছু হাতের গোড়ায় পেয়ে যাওয়া, এই যে নৃশংসতাটা সামনে আসছে, সাইকো এফেক্ট, এটা একটা বড় জায়গা তৈরি করে দিচ্ছে আজকে সাইবার ওয়ার্ল্ড। আমি দিনরাত সাইবার ওয়ার্ল্ডে নিয়ে কাজ করি এবং আমি বিলিভ করি যে এর অনেক ভালো দিক আছে। উইকিপিডিয়া আছে পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি, কিন্তু এরা যায় কোথায়? এরা যায় ডার্ক ওয়েবে গিয়ে। করেটা কি? ডার্ক ওয়েবে গিয়ে কোনো গভর্নমেন্টের, যেটা স্নোডেন করেন, কোনো গভর্নমেন্টের করাপশনকে আনফল করে না, এরা ডার্ক ওয়েবে গিয়ে ক্রাইম করে নিজের ক্রাইম করার আগে নিজে ডার্ক ওয়েবে গিয়ে নিজেদেরকে অ্যানোনিমাস বানায়, নিজেদেরকে ছদ্মবেশী বানায়। এবং ছদ্মবেশী বানানোর উদ্দেশ্য হচ্ছে যত কন্ডাক্ট, মোটিভ, এভিডেন্স থাকবে, এই এভিডেন্সগুলো একেবারে এনক্রিপ্টেড হয়ে থাকবে, যেগুলোকে ডিক্রিপ্ট করে আলটিমেটলি কোর্টের কাছে প্লেস করা অসম্ভব হয়ে যাবে। এই কারণে এরা এত অল্প বয়সে, আর আপনি যদি দেখেন ভারতবর্ষের এজ, অ্যাভারেজ এজ হচ্ছে 29.6 সামথিং, এবং ইয়াংগেস্ট জেনারেশন সবচেয়ে বেশি সাইবার ওয়ার্ল্ডে, ইন্টারনেটে এসবের মধ্যে থাকে। সারাদিন যদি আপনি যান, একদিন সারাদিন সময় নেন, আপনি দেখবেন ইউটিউব থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও আছে, আপনাকে শেখানো হবে যে আপনি কি করে ডার্ক ওয়েবে যাবেন, কি করে ক্রাইম করবেন। ক্রাইমের মেটেরিয়াল বিনা পয়সায় উপলব্ধ আছে অনলাইনে, শুধুমাত্র মোটিভটা দরকার, একটা রুথলেসনেস দরকার। আমি এদেরকে রুথলেস বলবো, তার কারণ এরা মানবিক যে ভ্যালুটা, একটা হিউম্যান যে ভ্যালু, সেইটা কিন্তু এরা ভাবে না। এরা ভাবে একটা ভার্চুয়াল খেলনা, ভার্চুয়াল ক্যারেক্টার, মেরে ফেললাম, বেশ মজা হলো, বেশ আমি একটা আমার আই এম স্যাটিসফাইড। তো এই যে সাইকোলজি, এবং সাইবার ক্রিমিনালদের ক্ষেত্রে একটা সাইকোলজি খুব নর্মালি দেখতে পাওয়া যায়। এরা খুব নর্মাল হয়, সোবার হয়, পড়াশোনা করে, এবং এরা এতটা এই ছোটখাটো ক্রিমিনালদের মতো এত উত্তেজিত হয় না, খুব কুল ঠান্ডা মাথায় হয়। এবং যে ট্রেডগুলো বা ট্রেলগুলো আমি অনেকটাই ফটোর মধ্যেও দেখতে পেয়েছি। আমার যদিও এগুলো সব সাবজেক্ট টু কারেকশন, আমি জানি না ভেতরে মেরিট কি আছে, আমাদের আলোচনা এই জায়গায় যাওয়া ঠিক নয়। তবে আমি বলছি যে আজকে জেনারেল ট্রেন্ড যে জায়গায় যাচ্ছে, তাতে করে এটাই হচ্ছে। এবং এই ডার্ক ওয়েব থেকে আরম্ভ করে সমস্ত কিছুর ও হেল্প নিল কেন?
কারণ ও জানে যে ক্রাইমটা আমি ফিজিক্যাল ওয়ার্ল্ডে করছি, সেই আবার ক্রাইমটা আবার বললেন সেক্সটর্শন বা সেক্স র্যাকেটের মাধ্যমে কাউকে এক্সটর্ট করা, এটা তো বিরাট বড় র্যাকেট। আমি এখন শুনতে পাচ্ছি ওই র্যাকেটের মধ্যে ও ছিল, প্রচুর মহিলা ভিকটিম প্রতিদিন আসছে আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা আমার মনে হয় কোথায় বড় লেভেলে চলে যেতে পারে, কারণ একজনের থেকে 5টা বন্দুক রিভলভার পাওয়াটা একটা ছোটখাটো ওয়ান ম্যান আর্মি বা একদমই বিভাস দা, আমি এই প্রসঙ্গে আপনার কাছে আবারও আসবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কর্নেল সৌমিত্র রায়, আমি কর্নেল রায়ের কাছেও আসবো। ছোট্ট একটা বিরতি, তার আগে আমাকে নিতে হবে। বিরতির পর ফিরে আসছে, দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরে এলাম বিরতির পর। আমি কর্নেল সৌমিত্র রায়ের কাছে যাব। কর্নেল রায়, আপনার কি মনে হয় যে আসিফের যে মোডাস অপারেন্ডি আমরা দেখতে পাচ্ছি, এবং আসিফকে নিয়ে এখনো অবধি যেভাবে রহস্যের জালটা গাঢ় থেকে আরও গাঢ় হচ্ছে, যেভাবে ডার্ক ওয়েব থেকে শুরু করে অস্ত্র থেকে শুরু করে সেক্স চ্যাট, এই সমস্ত একের পর এক এলিমেন্ট উঠে আসছে, জঙ্গি যোগের সম্ভাবনা কতটা থাকছে? জঙ্গি যোগ কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না, তার কারণ যেভাবে স্টোরিটা ডেভেলপ করছে, যেভাবে ইন্টেলিজেন্স এজেন্সিরা একের পর এক রহস্য উদ্ঘাটন করছে, সেখানে কিন্তু দুটো জিনিস উঠে আসছে। একটা হচ্ছে আসিফকে ব্রেন ওয়াশ করা হয়েছে, যেটা হয় ইন্টারনেটের মাধ্যমে, হয় ফিজিক্যাল কন্ট্যাক্টের সঙ্গে, আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ধরনের অ্যাক্টিভিটিস করে আসিফকে টোটালি ব্রেন ওয়াশ করা হয়েছে। সাইকোলজিক্যালি হি ইজ ওয়ার্স দ্যান এ টেররিস্ট। আর শুধু তাই না, তার সঙ্গে যে জঙ্গি সংগঠনের যোগ, সাইবার ক্রাইমের সঙ্গে তার যোগ, এই সমস্তগুলোকে যদি আমরা এই ডটগুলোকে যদি একসঙ্গে মেলাই, এটা কিন্তু একটা বড় ধরনের রহস্য উদ্ঘাটন হবে। এই জায়গাতেই আমার অনিল জানার কাছে প্রশ্ন, যে অনিলবাবু, এরকম এই যে জায়গাটা, এই জায়গাটা স্ট্র্যাটেজিক্যালি কতটা ইম্পর্টেন্ট? কালিয়াচকের ওই বাড়ি, যেটা আমরা বারবার বলছি, এটা অদ্ভুত দর্শন বাড়ি, কেন সেখানে এই সমস্ত অ্যাক্টিভিটি চলছিল, কেন তার একদম নিকটাত্মীয়দের খুন করলো আসিফ, সেই মোটিভ সম্পর্কে এখন অবধি কিচ্ছু জানা যাচ্ছে না। অর্থাৎ এখন অবধি কোথায় কোথায় মিসিং লিঙ্কগুলো থাকছে। এই বাড়িটাই পিকুলিয়ার বাড়ি। বাড়িটা সাধারণ যে বসত বাড়ি হয় সেরকম নয়, জানলা দরজা ওরমভাবে নেয়। তারপরে আমি এর আগেও বললাম, খাগড়াঘরের বাড়িটাও দেখবে এইরকমই তৈরি হয়েছিল গোডাউনের মধ্যে, তারপরে এইসব কাজ হয়েছে। পাড়ার লোকের সন্দেহ হওয়া উচিত ছিল, সাধারণ বাড়ি একটা এরকম নয়। যদি গোডাউনও বলে চালায়, গোডাউনে তো মাল ডাকবে, মাল আসবে যাবে, লরি যাবে, মাল আসবে, সেখানে সন্দেহ হওয়াটা স্বাভাবিক। সেটা তো হয়নি। এবং কত বড় প্রি প্ল্যান ডে করেছে ঠান্ডা মাথায়, যে ঘটনার ঘটেছে 4 মাসে, তার 1 মাস আগে থেকে পাড়ায় রুটি দিয়েছে বাবা মাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হবে, যেটা আগে বেরিয়েছিল গতকাল আমরা যেটুকু পেয়েছিলাম এই স্টোরিটা। মানে বাবা মা থাকবে না, তাতে কেউ সন্দেহ করবে না, যাতে কেউ খোঁজ খবর না নেয়, একটা স্টোরি আগে থেকে বানিয়ে রাখলো। তারপরে এইভাবে যে মারলো সুরঙ্গ করে, এগুলো একার পক্ষে হয়নি, হয়েছে অনেক, আরও 2-1 সাহায্য নিয়েছে। তারপরে নিজের দাদাকে যেভাবে ব্ল্যাকমেল করে আন্ডার থ্রেট রেখে দিয়েছে, সাইবার ব্যাপারে তো এই টেকনোলজিটা ভালোভাবে রপ্ত করেছে। একেবারে বিকাশদার কাছে আমার এখানে জিজ্ঞাসা, বিকাশদা, একা আসিফকে দিয়ে কি এটা সম্ভব? এই এতটা কাজ, এতটা কার্যকলাপ এরকম সুচারুরূপে করা, সেটা কি শুধুমাত্র একা আসিফ? আমার মনে হয় না এটা একা করা সম্ভব। কিন্তু একটা জিনিস আছে, এটা যদি কাউকে সেন্সলেস করে দেওয়া যায়, সেন্সলেস করে যদি করে থাকে সেটা আলাদা কথা, কিন্তু তবুও আমি বলবো যে এই কাজটা কিন্তু একার পক্ষে করা কখনোই সম্ভব হবে না, যেহেতু এখানে মানুষের সংখ্যা বেশি এবং একই দিনে সবাইকে করেছে বলে জানা যাচ্ছে। তো সেইখানে ও খুব প্ল্যান প্রোগ্রাম করেই এই সমস্ত কাজগুলি করেছে, এবং ওর প্ল্যানের পরপর যে ওর ছকগুলো করেছিল, সেই ছক অনুযায়ী ও কাজগুলো করেছে। ওর কিচ্ছু হাত কাঁপেনি, ওর কোনো ভয় ভীতির ব্যাপার নেই, ও একবার নিশ্চিন্তে নির্ভয়ে কাজটা করেছে, এবং কোনো যাতে ক্লু না থাকে সেই ক্লু লেস অবস্থায় আর কি এই কাজগুলি করে ফেলতে পেরেছে। এবং ও ভেবেছিল ধরাও পড়বে না, আলটিমেটলি তো ধরা পড়ে গেল। কিন্তু এই যে জায়গাটা
যেখানে হচ্ছে ও এই ডেড বডিগুলি সব ঢুকিয়ে দিয়েছিল কবরের মধ্যে, যেটা জানা যাচ্ছে। এখান থেকে এই যে প্রায় 4 মাস হয়ে গেল, এই 4 মাস বাদে এই ডেড বডিগুলি যদি লিফটেড হয় বা এক্সিউমেশন হয়, এই এক্সিউমেশন হলে পরে এর থেকে কত কি পোস্টমর্টেমে পাওয়া যেতে পারে সেটা কিন্তু একটা সন্দেহের বিষয় আছে। কেননা এইখান থেকে পাওয়া যাবে স্কেলিটনাইজ রিমেন্স। এই স্কেলিটনাইজ রিমেন্স থেকে একটা পোস্টমর্টেমে কনক্লুশনে আসা কিন্তু ভেরি ডিফিকাল্ট বলে আমার মনে হয়। একেবারে আমরা এই প্রসঙ্গে যেমন ফিরবো, তার পাশাপাশি হানজুনেই তাকে নিয়েও ক্রমাগত নতুন নতুন মোড় নিচ্ছে এই হানজুনেই রহস্য। তার ম্যাকবুকের পাসওয়ার্ডে কি যাবতীয় রহস্যের চাবিকাঠি রয়েছে? ছোট্ট একটা বিরতির পরে প্রসঙ্গে ফিরছি আলোচনায়, দেখতে থাকুন ক্রসফায়ার। শুধু চীন বা ভারতই নয়, ধৃত চাইনিজ নাগরিকের সঙ্গে একাধিক দেশের যোগাযোগ রয়েছে। আইফোনের পাসওয়ার্ড উদ্ধার করে জানতে পারল বেঙ্গল এসটিএফ। ভুয়ো মেল আইডি দিয়ে সন্দেহভাজনদের সঙ্গে যোগাযোগ করত হানজুনেই। যদিও ম্যাকবুকের পাসওয়ার্ড কোনোভাবেই দিচ্ছে না সে। ম্যাকবুক থেকে বেরিয়ে আসবে গোপন অনেক তথ্য, অনুমান গোয়েন্দাদের। চীনা নাগরিককে নিয়ে ক্রমেই বাড়ছে রহস্য। চীনা নাগরিক হান জুনেইয়ের আইফোন ঘিরে বাড়ছে রহস্য। বেঙ্গল এসটিএফ এর তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এসটিএফ সূত্রের খবর, অবশেষে হান জুনেইয়ের আইফোনের পাসওয়ার্ড উদ্ধার করল বেঙ্গল এসটিএফ। আইফোনের কন্ট্যাক্ট লিস্টে চীন এবং ভারত ছাড়াও একাধিক দেশের নম্বর রয়েছে। ভুয়ো মেল আইডি দিয়ে ফেস টাইমের মাধ্যমে যোগাযোগ করত হান। এসটিএফ এর পাশাপাশি সেন্ট্রাল আইবির এক বিশেষ টিমের জেরা পাক গুপ্তচর সন্দেহে আটক হান জুনেইকে। যদিও হানের ভাষা ও কঠিন মানসিকতার কারণে এখনো ম্যাকবুকের পাসওয়ার্ড উদ্ধার সম্ভব হয়নি। ম্যাকবুকের পাসওয়ার্ড কোনোভাবেই দিতে চাইছে না ধৃত হান। গোয়েন্দাদের অনুমান ম্যাকবুক থেকে উদ্ধার হতে পারে আরও চাঞ্চল্যকর ক্লু। সীমান্ত পেরিয়ে ভুল করে চলে এসেছেন, শুরুতে এমন কথা বললেও হানকে নিয়ে তদন্তে উঠে আসতে থাকে গুপ্তচর বৃত্তের লিঙ্ক। চীনা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের পাশাপাশি ভারতীয় জওয়ানদের সঙ্গে কন্ট্যাক্টের চেষ্টায় ছিল সে। দেশ থেকে 1300 সিম চীনে পাচার করে হান। দেশে হোটেল ব্যবসার মাধ্যমেও টিম তৈরি করেছিল চীনা নাগরিক। এখনো পর্যন্ত উঠে আসা তদন্তের ভিত্তিতে গোয়েন্দাদের অনুমান বড় কোনো চক্রান্ত করতেই বারবার এদেশে এসেছে চীনা নাগরিক। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। কর্নেল সৌমিত্র রায়ের কাছে যাব। কর্নেল রায়, এই চীনা নাগরিককে কতটা সন্দেহজনক বলে আপনার মনে হচ্ছে? কি উদ্দেশ্য থাকতে পারে তার? মৌপিয়া, তার আগে আমি ছোট্ট একটা অবজারভেশন দিতে চাই আসিফের সম্বন্ধে। আসিফের যে বাড়িটা আর তার চারদিকে যে সিসিটিভি লাগিয়েছে, সিসিটিভি হচ্ছে একটা ডিফেন্সিভ ওয়েপন। কে আসছে কে বেরোচ্ছে সেগুলো রেকর্ড করা, তার মানে একটা বড় চক্রান্ত। ও যদি একা লোন উলফ হয়ে কাজ করত তাহলে কিন্তু ও যেখানে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসটা করছে সেটাকে এইভাবে ডিফেন্সিভ পশ্চার দিত না। এর মধ্যে একটা বড় ষড়যন্ত্র আছে। এবারে আমি আসি চাইনিজ আমাদের হান জুয়ানের সম্বন্ধে। আমি কিন্তু ওর ব্যাপারটা একটা বড় ক্যানভাসে দেখতে চাই, ছোট ক্যানভাসে দেখব না। পসিবিলিটি ইট ইজ এ ভেরি বিগ ক্যাচ। দেখো, চাইনিজদের যে এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি, তাকে বলা হয় সেন্ট্রাল এক্সটার্নাল লিয়েজন ডিপার্টমেন্ট। চাইনিজদের যেখানে তাদের এমবেসিগুলো আছে, ওই এমবেসির মধ্যে কিন্তু সবসময় তাদের ইন্টেলিজেন্স সেট আপ থাকে। তারা কি করে, তারা কিছু প্রাইভেট সাইবার ইন্টেলিজেন্স এজেন্সিকে চাইনিজ পিপলস লিবারেশন আর্মির মিলিটারি ইন্টেলিজেন্স সঙ্গে লিঙ্ক করে দেয়। যার ফলে কি হয়, আমরা কি দেখলাম এখানে গত 1 বছর 2 বছর ধরে ইস্টার্ন লাদাখে চাইনিজদের সঙ্গে যখন এই আমাদের ফেস টু ফেস আমরা ডিপ্লয় হলাম, এনকাউন্টার হলো, ক্যাজুয়ালিটি হলো এত বছর পর, তারপরে কিন্তু চাইনিজরা তাদের যে ইন্টেলিজেন্স এজেন্সিগুলো, মেইনলি 2 এজেন্সিস, একটা হচ্ছে সাইবার স্ট্রোক ইলেকট্রনিক ইন্টেলিজেন্স, আরেকটা হচ্ছে ফিজিক্যাল ইন্টেলিজেন্স। এই দুটো ইন্টেলিজেন্সকে কোঅর্ডিনেট করে। আর আমি কেন বড় ক্যানভাসে দেখছি, এখন কিন্তু এই যুগে 1 to 1 ম্যান টু ম্যান কিন্তু যুদ্ধ হবে না।
এটাকে আমার ভাষায় আমি বলবো সাব কনভেনশনাল ওয়ারফেয়ার। একটা দেশ আরেকটা শত্রু দেশের সম্বন্ধে তারা কি জানতে চায়, পলিটিক্যালি সেই দেশে কি হচ্ছে, ইকোনমিক্যালি সে দেশের কি কন্ডিশন, সোশ্যালি কালচারালি সে দেশের কি কন্ডিশন, মিলিটারিলি সে দেশে কি হচ্ছে। তারা এই সিস্টেমগুলোকে জ্যাম করে, এই সিস্টেমগুলোকে সাবোটাজ করে সেই দেশের মধ্যে একটা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে কি যুদ্ধ না করে তুমি তার অপোনেন্টকে ডিফিট করে দেবে। অ্যাবসলিউটলি, এই কথাটাই সেদিনও বিভাসদা বলছিলেন সাইবার ওয়ারফেয়ারের কথা, যে বর্তমান যুগে যুদ্ধের নতুন ফর্মটা হচ্ছে সাইবার ওয়ারফেয়ার। আর সেই কথাটা মাথায় রেখে এই মুহূর্তে হান জুনেইয়ের ম্যাকবুকের পাসওয়ার্ড এখন অবধি জানা ড্রোন যেটা, হ্যাঁ কর্নেল রায়, দেখো ড্রোন দিয়ে যে আমরা অ্যাক্টিভিটিসগুলো করছি সেগুলো কিন্তু সব ইলেকট্রনিক্যালি অপারেট করা হচ্ছে। সেখানে যদি সাইবার ওয়ারফেয়ার করে বা ইন্টেলিজেন্সের যেটা আমরা বলি ইনফরমেশন টেকনোলজি ইউজ করে সেটাকে যদি ব্লক করে দিই, সেই ড্রোন কিন্তু অকেজ হয়ে যাবে। অ্যাবসলিউটলি। এখানে আমি আসবো বিভাসদার কাছে। বিভাসদা, আপনি এর আগের দিন এই সাইবার ওয়ারফেয়ারের কথাটা বলছিলেন, সেখানে দাঁড়িয়ে এই হান জুনেই তার ম্যাকবুকের পাসওয়ার্ড, তার মধ্যে কি যাবতীয় রহস্যের চাবিকাঠি রয়েছে? কারণ তার আইফোন আনলক করে যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র ভারত বা চীন না, আরও একাধিক দেশের সঙ্গে তার যোগাযোগ ছিল এবং ভুয়ো মেল আইডি ক্রিয়েট করে যোগাযোগ করা হতো। এটা কতটা সিগনিফিকেন্ট? না, ডেফিনেটলি সিগনিফিকেন্ট। কারণ আমি বারবার বলছি যে কথাটা, যে অ্যাপেলের বা এই ধরনের ওদের ডেস্কটপ অ্যাপ্লিকেশনস বা পাবলিকেশন এগুলো ব্যবহার করার, আমরা জানি যে অ্যাপেল পৃথিবীর সবচেয়ে বেশি পপুলার প্রাইভেসির জন্য। এরা আমাদের এত স্ট্রং লেভেল অফ এনক্রিপশন প্রাইভেসি দেয়া পলিসিতে বিলিভ করে। আর যত নতুন নতুন ভার্সনের আইফোন আসছে তত বেশি পরিমাণে এনক্রিপশন লেভেল বা প্রাইভেসি তত বেশি হাই লেভেল। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এই বিভাসদা, আপনার একটু ভয়েস ব্রেক করছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। এই সমস্ত লোকেরা এই জন্যই অ্যাপগুলো ব্যবহার করে, এই অ্যাপেল ব্যবহার করে, যাতে অ্যাপেলের এই এনক্রিপশন পদ্ধতিকে ভেঙে কোনো ইনভেস্টিগেটিং অথরিটি ভেতরে ঢুকতে না পারে। আজকে আমরা বলছি যে অ্যাপেলের পাসওয়ার্ড কিভাবে ভাঙবে, যদি ও উইলিংলি পাসওয়ার্ড না দেয়। ডক্ট্রাইন অফ এক্লিক্স, আমাদের যে কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশন আছে ভারতবর্ষে, সেইটার আন্ডারে কিন্তু সবাই বেনিফিট পাবে। এমনকি পৃথিবীর যে কোনো প্রান্তের নাগরিক ভারতবর্ষে যদি বিচারাধীন হয়, তাকেও কিন্তু জোর করে এভিডেন্স নেওয়া যাবে না। এই জায়গায় দাঁড়িয়ে ও কোথাও কোনো জায়গা থেকে ওইটা ভালো জানে, এত বছর ধরে ও শুনেছি 10-11 বছর ইন্ডিয়াতে এসছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে ওর থেকে ওই পাসওয়ার্ডটা ভাঙা যে জায়গাটা, ওইটা কিন্তু আমি বলে রাখছি নিয়ার ইম্পসিবল। যদিও অনেক অ্যাপ এসছে, কিন্তু সেগুলো আগে থেকে যদি ইনস্টল না থাকে তাহলে এগুলো করা কঠিন। কারণ এরকম একটা যুদ্ধ সমর আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে, ইউএসএ গভর্নমেন্টের সঙ্গে এফবিআই একটা যুদ্ধ লেগে গেছিল কিছু ডেটা দেওয়ার ক্ষেত্রে কিছু ক্রিমিনালদের এগেনস্টে। তো এই জায়গায় প্রাইভেসি ভাঙা, প্রাইভেসির যে ঘেরাটোপটা জেনারেলি অ্যান্ড্রয়েড এনজয় করে না, কিন্তু অ্যাপেল এনজয় করে। ওই জন্য 11% বা 9% কি 10% লোক পৃথিবীতে যারা অ্যাপেল ব্যবহার করে, তারা এটাকে হাড়ে হাড়ে এনজয় করে যে তাদের প্রাইভেসি লেভেলটা কত হাই লেভেলের। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ক্ষেত্রে যেটা শুনছি, ইনি যদি এই অ্যাপেল প্রোডাক্ট, আমি আসবো আপনার কাছে বিভাসদা একবার সরাসরি, তার আগে চলে যাব নয়াদিল্লিতে। एंटी बीजेपी पॉलिटिकल पार्टीज़ को इकट्ठा करने के लिए शरद पवार जी ने बुलवाई, ऐसी कोई बात नहीं। सबसे पहले तो मैं ये कहना चाहूँगा कि ये सभा शरद पवार साहब के मकान पर हुई है, लेकिन ये शरद पवार साहब ने नहीं बुलवाई है। पहली बात, ये सभा राष्ट्रमंच के प्रमुख हमारे यशवंत सिन्हा जी की तरफ से बुलाई गई थी, और हम सब जो राष्ट्रमंच के फाउंडिंग मेंबर्स हैं या कार्यकर्ता हैं, हम लोगों ने सब सहयोग के साथ इस सभा का आयोजन किया था। दूसरी बात, ये प्रचार हो रहा है कि ये एक राजनीतिक बड़ा कदम उठाया जा रहा है शरद पवार साहब के ज़रिए, और जिसमें कांग्रेस को अलग थलग छोड़ दिया गया है। ये बात भी गलत है। न तो राजनीतिक दृष्टि से कोई डिस्क्रिमिनेशन या कोई एक्सक्लूजन हुआ है। हमने उन मेंबरों को बुलाया है जो उस किस्म के, हमारी आइडियोलॉजी जो है राष्ट्रमंच की,
उसको सब्सक्राइब करते हैं, तो जिसमें सभी राजनीतिक पक्षों के लोग आ सकते हैं, इसमें कोई राजनीतिक मतभेद नहीं था। तीसरी बात, ये भी खुलासा आवश्यक है, कांग्रेस के भी मेंबरों को इसमें निमंत्रण मैंने खुद दिया है। मैं 5 कांग्रेस के एमपी के नाम दे सकता हूं, जिनमें विवेक तनखा जी, मनीष तिवारी जी, कपिल सिब्बल जी, डॉक्टर अभिषेक मनु सिंघवी जी, शत्रुघ्न सिन्हा जी, मगर कुछ लोगों की तो जेन्युइन डिफ़िकल्टी उन्होंने हमसे कही कि भाई मैं दिल्ली में नहीं हूँ, मैं पहुँच नहीं पाऊँगा, मगर हमें आप अपने साथ समझिए। इस तरह के हमें मैसेजेस आए हैं। तो ये कोई कांग्रेस का बाइकॉट या कांग्रेस को अलग रखने के लिए एक कोई बड़ा गठबंधन बन रहा है, इस तरह का विचार जो चल रहा है, ये पूरी तरह से गलत है। अब आज की सभा में विशेष तौर पर आज की ये एक मंच का जो आइडियोलॉजी है और मंच का जो कार्यक्रम है, उसके तहत ये तय हुआ है कि पॉलिटिकल, इकोनॉमिक और सोशल वातावरण जो आज देश में बना है, उसको बेहतर बनाने के लिए, उसको ठीक करने के लिए राष्ट्र मंच का क्या रोल होगा, इस पर सुझाव सबको सुना गया। और इसमें अच्छे नॉन पॉलिटिकल लोग भी रहे जिनको सुना गया। जावेद साहब ने अपनी बात रखी, जावेद अख्तर साहब ने, और जस्टिस AP शाह साहब ने भी अपनी बात रखी। तो ये कोई एक राजनीतिक कार्यक्रम नहीं था जिसको गलत तरीके से प्रचार करना सही नहीं होगा, नाइंसाफ़ी होगी। अब वो इस मुद्दे में किसने क्या कहा और अल्टीमेटली क्या तय हुआ, ये हमारे साथी समाजवादी पार्टी के हमारे स्पोक्सपर्सन और हमारे फाउंडर मेंबर घनश्याम जी बताएंगे। नमस्कार साथियों, बहुत बहुत धन्यवाद आप सभी लोगों का कि आप सभी लोगों ने इतने समय तक इस चर्चा का आप लोग हिस्सा रहे। हालांकि चर्चा अंदर हो रही थी, लेकिन चर्चा के विषय में चर्चा पूरे देश में हो रही थी और इसमें आप सब लोगों की बहुत बड़ी भूमिका है, तो इसके लिए मैं आप सभी को धन्यवाद देता हूँ। राष्ट्रमंच की ये प्रथम बैठक है जिसमें सभी साथी जो आ सके, जो सदस्य पहले भी आते रहे हैं, पार्टियों के दायरे से ऊपर उठ करके राष्ट्र के मुद्दों पर अपनी सोच रखने वाले, पब्लिक लाइफ में एक ऊंची स्टैंडिंग रखने वाले, ऐसे सभी लोग राष्ट्रमंच का हिस्सा रहे हैं। तो आज जो चर्चाएं हुई, सबसे पहले मैं उसका निचोड़ बता। শরদ পাওয়ারের বাসভবনে বৈঠকের পর এই মুহূর্তে বিভিন্ন দলের নেতারা তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। ছোট্ট একটা বিরতির পর আমরা ফিরবো আলোচনায়, ক্রসফায়ারে ফিরবো। দেখতে থাকুন জি24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর। আমি বিভাস চ্যাটার্জিকে মাঝপথে থামিয়েছিলাম। বিভাস দা প্লিজ। বিভাস দা, আপনার বক্তব্য শোনা যাচ্ছে না। না, বিভাসদার কথা আমরা শুনতে পাচ্ছি না, সম্ভবত অডিওর কোনো প্রবলেম হচ্ছে। আমি হ্যাঁ বিভাসদা, এবার ঠিক আছে, প্লিজ বলুন। হ্যাঁ, আমরা যে প্রসঙ্গটা আলোচনা করছিলাম এতক্ষণ ধরে, যে এই যে আমরা কোন জায়গাটায় ঠিক বসে রয়েছি, তোমার কোশ্চেনটা ছিল মৌপিয়া কি, যে আমরা ঠিক এই যে সাইবার ওয়ারফেয়ার, যেটার উপর আপনি নিজেও কয়েকদিন আগে খুব জোর দিচ্ছিলেন, এইমাত্র কর্নেল রায়ও যেটা বলছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত চাবিকাঠি, সমস্ত রহস্যের চাবিকাঠি কি হান জুনেগির এই ম্যাকবুকের পাসওয়ার্ডের মধ্যেই রয়েছে, যেটা এখন অবধি তার কাছ থেকে বের করা যাচ্ছে না? ইয়েস, অ্যাপেলের ক্ষেত্রে পাসওয়ার্ডটা ক্র্যাক করা, যেহেতু অ্যাপেল সফটওয়্যার হার্ডওয়্যার দুটোকেই মেনটেন করে এবং তার সিকিউরিটি এবং প্রাইভেসি নিয়ে এক্সট্রিম গুরুত্ব দেয়, প্রথম দিন থেকে ওদের প্রোডাক্টের পপুলারিটির কারণ এটাই, সেহেতু ওই জায়গাটা ভাঙা কিন্তু খুব ইম্পসিবল জায়গা থেকে আমরা দেখতে পাবো। এবং আমার মনে হয় সেক্ষেত্রে অন্য ধরনের এভিডেন্সগুলো ভাবতে হবে। কোনো ডেটাই ডিলিট জেনারেলি ওভাররিটেন না হওয়া পর্যন্ত হয় না, কিন্তু ভেতরে ঢোকার ক্ষেত্রে আই মেসেজ বলো বা যাই বলো, এগুলোকে ডিক্রিপ্ট করার ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপশন গ্রুপের ক্ষেত্রে, গ্রুপের ক্ষেত্রে হয়, ঠিক সেই ধরনেরই প্রবলেম আমাদের এখানে হবে। এখন আইটি রুল 2021 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আনার পর এর জায়গাটা পুরো খুব ডাইসি, খুব অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে গেছে। একটা টেকনোলজি এবং লয়ের লড়াই চলছে, হোয়েদার ইট ইজ পসিবল অ্যাট অল টু কমপ্লাই। এই জায়গা থেকে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ারাও প্রচুর পরিমাণে গর্জে উঠেছে। আগামী দিনে এই অ্যাপেলের ক্ষেত্রেও, আই মেসেজের ক্ষেত্রে বা অ্যাপেলের টেক্সটের ক্ষেত্রে বা অ্যাপেলের ডেটার ক্ষেত্রেও কিন্তু প্রাইভেসি এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি, ইনভেস্টিগেশন, ইন্টারনাল সিকিউরিটি, টেরোরিজম, এই জায়গাটা কোনখানে দ্বন্দ্ব ফেলবে, এটা একটা মজার জায়গা, আমরা অপেক্ষা করে বসে আছি। আমি অনিল জানার কাছে আসবো। অনিল জানার কাছে আমার এটাই জিজ্ঞাসা, যে হান জুনের মতো একজন চীনা নাগরিক, সে এখন অবধি কী উদ্দেশ্য নিয়ে এসেছিল সেটা জানা যাচ্ছে না, কিন্তু তার এই কার্যকলাপটা এবং যে জায়গা থেকে সে ধরা পড়েছে, তার তাৎপর্য কতটা?
তাৎপর্য তো আছেই। যেটাও প্লি দিচ্ছিল যে আমি ভুল করে ঢুকে পড়েছি। আমাদের অনেক সময় দেখা যায় বর্ডারে চীনের লোক, পাকিস্তানের অনেকে নাগরিক ঢুকে পড়েন, কিন্তু সেক্ষেত্রে আমাদের সামরিক বাহিনী যথেষ্ট দক্ষতার সঙ্গে ওদের সম্মান দিয়ে তাদের ফেরত পাঠিয়ে দেয়। এক্ষেত্রে যেটা করেনি তার মানে এসটিএফ এত স্ট্রং ইন্টারোগেশন করে যাচ্ছে, তো প্রচুর পারসুয়েশন দরকার। তার কারণ বিভাসবাবু যিনি বললেন, মানে খুব শক্ত ব্যাপার আছে, অনেকটা বের করবে। তবে এসটিএফে অনেক এক্সপার্ট আছে, তারা এতটা যখন বের করেছে তারা আরও বের করতে পারবে। আইনের বাধা না থাকলেও এগুলো দেখা যাবে। এই ডিভাইসগুলো যদি হায়দ্রাবাদে কিংবা চণ্ডীগড়ে পাঠানো যায়, যেক্ষেত্রে আমাদের এখানে আগের একটা কেসে হয়েছিল টাকা নেওয়ার কেসে, কতটা পারবে দেখা যাবে অনেকটা। তবে এই যে এখন আপাতত প্রাইমারিলি যেটা পাওয়া গেছে যে ইন্টারন্যাশনাল কানেকশান শুধু চায়না নয় অন্যান্য দেশেও পাওয়া গেছে, এটা যথেষ্ট আমাদের পক্ষে থ্রেটেনিং। এটাকে আনার্ট করতে হবে। না পারলে আমাদের অনেক কিছু কী ও করেছে সেটা ডিটেলস জানা যাবে। তবে স্বাভাবিকভাবেই তদন্তকারী সংস্থা যারা রয়েছে তারা তদন্তের স্বার্থেই হয়তো পুরোটা ডিসক্লোজ করছে না, না করাই উচিত। তবে এখনও পর্যন্ত যেটা পাওয়া গেছে তাতে বোঝা যাচ্ছে যে সাধারণ নাগরিক ভুল করে যে এসছে এইটা আমরা রুল আউট করতে পারি। একেবারে আমি বিকাশবাবুর কাছে আমার ঠিক এই প্রশ্নটাই, যে যেভাবে তারও যে মোডাস অপারেন্ডি দেখা যাচ্ছে, যে আইফোনের যে কন্ট্যাক্ট লিস্ট যেখানে চীন ভারত ছাড়াও একাধিক দেশের নাম্বার রয়েছে, সে ভুয়ো মেল আইডি দিয়ে ফেস টাইমের মাধ্যমে যোগাযোগ স্থাপন করত। তার আইফোনের যে পাসওয়ার্ড ফাইনালি উদ্ধার করতে পেরেছে বেঙ্গল এসটিএফ। নিছক সে ভুল করে তো আসার প্রশ্নই নেই, কিন্তু নিছক খুব ছোটোখাটো কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে, এটাও কি ভাবার মতো জায়গা থাকছে? একদম ভাবার মতো জায়গা অবশ্যই আছে। তার কারণ হচ্ছে যে চীন দেশ থেকে এসছে সে একটা ভুল করে ঢুকে পড়বে এরকম কোনো ভাবার কোনো কারণ নেই। তার সাথে যে সমস্ত ইকুইপমেন্টস আছে বা ডিভাইসেস আছে সেগুলো নিয়ে যে আসছে সেইগুলো সম্বন্ধে আপাতত যেটা পাওয়া গেছে সেটা খুবই অ্যালার্মিং। এবং এর হোটেলের ব্যবসা আছে বিভিন্ন জায়গায়। এই যে হোটেলের ব্যবসা আছে, এই হোটেলের ব্যবসা, তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে ওর সাথে পৃথিবীর অনেক জায়গা অনেক দেশের লোকের সাথে কন্ট্যাক্ট আছে এবং ওর চীন দেশের সাথে কন্ট্যাক্ট আছে। এবার চীন দেশকে ও এখানকার কি ইনপুটটা ওদেরকে দিয়ে দিচ্ছে সেইটা আমাদের জানা নেই। এবারে এইগুলি জানতে গেলে যে সমস্ত ডিভাইস দরকার সেই ডিভাইসগুলি অবশ্যই আমাদের এক্সপার্টদের কাছে কিছু কিছু হয়তো আছে বা কিছু কিছু নেই। সেইগুলি মিলিয়ে তারা একটা কনক্লুশনে আসতে পারবে যে এইটা আমাদের কাছে একটা বড় থ্রেট, বিরাট বড় থ্রেট। এই থ্রেটটা ওভারকাম করতে গেলে এই সব লোককে খুব ভালো করে তদন্ত করা দরকার। কিন্তু ও যেটা বলছে, ও ইংরেজি জানে কিন্তু ইংরেজি বলছে না ইচ্ছা করে, মানে ও ডিনাই করছে, ও কিছুতেই ধরা দেবে না নিজেকে। একেবারে আর এই হানজুনেই বা আসিফ এরা কিন্তু ক্রমশ যারা তদন্তকারী তাদের চিন্তা তো বটেই, নাগরিক সুরক্ষার প্রশ্নেও চিন্তাটা উত্তরোত্তর বাড়িয়ে দিচ্ছে। রহস্য এখনো গভীরে, এখনো সেই অতল রহস্যের তল পাওয়া যাচ্ছে না। আমরা আশা করব যে ফাইনালি রহস্যের জবনিকা পড়বে। আপাতত ক্রসফায়ার এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।